বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আবিষ্কার হয়েছে গত 2 দিন আগে, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি। তো ওয়েলকাম জানাই ভাই, আপনারা যারা আছেন নাগরিক পার্টিতে আসেন, আগে বের আসেন। যদি সৎ নিয়তে এই পার্টি গঠন করে থাকেন, এই রাজনৈতিক দল গঠন করে থাকেন, তো আমাদের দোয়া এবং ভালোবাসা আছে আপনাদের উপর, 18 কোটি মানুষের। আর যদি বাটপারি করার উদ্দেশ্যে আপনার এই দল গঠন করে থাকেন, তাহলে 18 কোটি মানুষের অভিশাপ এবং আল্লাহর গজব নিশ্চিত এ থেকে আপনাদেরকে বাঁচাতে পারবে না। তো আমরা তো ভাই খুব কষ্টের ভিতরে আছে। গত 50-60 বছরে যারাই কিনা আমাদেরকে এই রাজনীতির নামে ক্ষমতায় আসছে, বুঝছেন, এবং রাজনীতিকে ধৈরা আর কি, রাজনীতির ল্যাংজা ধৈরা যারা কিনা ক্ষমতায় আসছে কোনোভাবে কোনো জায়গায় চলে গেছে, আমরা প্রত্যেকেরই কম বেশি দেখছি 99%, সবাই না, কিন্তু একজন হাফেজ হদের ভিতরে আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদের মধ্যে দেখেছি এরা হলো রাজনীতির নামে বাংলাদেশে আইসা পয়সা লুটপাট করে তাদের বউ বাচ্চা কাচ্চা বিদেশে সেটেল করে, তাদের পোলাপানা বাংলাদেশে লেখাপড়া করে না, তার বউ শালী তারাই দেশে থাকে না, সে শুধু থাকে লুটপাট করার জন্য, এবং তার আরেকটা দেশের সিটিজেনও আছে, হয়তো বা কানাডা বা আমেরিকার একটা সিটিজেন আছে। তারপরে বাংলাদেশে যা কিছু লুটপাট করছে, ইভেন তারা সেটা বাংলাদেশের কোনো কাজেও লাগে না, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে না। যদি করতো তাও ভালো, যে লুটপাটের টাকা দিয়ে বাংলাদেশে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করছে, অর্থনীতির কাজে লাগছে, তাও করে না। সেই টাকাটা নিয়ে তারা কি করে, ইউরোপ আমেরিকাতে পাঠিয়ে দেয়, সুইস ব্যাংকে পাঠিয়ে দেয়, সিঙ্গাপুরের অ্যাকাউন্টে রাখে, ওই দুবাইতে গিয়ে ফ্ল্যাট কেনে। এইভাবে তারা তাদের পয়সাগুলো তারা সিকিউর রাখে। এইভাবে বছরের বছর আমাদের রাজনৈতিক দলগুলো আমাদেরকে খোকলা বানিয়ে দিছে, বুঝছেন, খোকলা বানিয়ে দিছে। এখন তো ভাই এখন এমন এক অবস্থা, আমরা যে কমর সোজা হয়ে দাঁড়াবো এই অবস্থা নাই। তো কাজে ভারতের সামনে যে আমরা কথা বলবো ওই অবস্থা ভাই নাই। মানুষের তো 2টা ঠ্যাং থাকে, বুঝছেন, মানুষকে দাঁড়ানোর জন্য 2টা ঠ্যাং থাকে, এবং কোমরের পিছনে যে হাড্ডি মেরুদণ্ডটা আছে না, তো ওইটা একটু শক্ত হয়, তারপর তো মানুষ এটা দাঁড়ায়। তো বাংলাদেশের যে অবস্থা, যেভাবে অপুষ্টিতে আমরা ভুগতেছি, আমাদের রাজনীতিবিদরা আমাদের যেভাবে খোকলার কাঙ্গাল বানিয়ে দিয়ে গেছে, বুঝছেন, যেভাবে অপুষ্টির শিকার আমরা, তো সেখানে পায়েও আগের মতো শক্তি নাই, আর ওই যে পিঠের মেরুদণ্ড ব্যাকা হয়ে গেছে অনেক আগে। তো এইটাকে সোজা করে ঠিক করার জন্য তো, বুঝছেন, তো এই যে যদি নতুন রাজনৈতিক দল যেটা আসতেছে জাতীয় নাগরিক পার্টি যদি কিছু একটা করে, তো এই যে ভিডিও শুরুতে বললাম 18 কোটি মানুষের দোয়া আছে তাদের উপর। কিন্তু লক্ষণ যেটা দেখা যাচ্ছে, কতটা কি পারবে তারা তা তো বলতে পারি না। তবে একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগলো, যেটা আসলে যৌক্তিকই বটে। এই যে জুলাই বিপ্লবের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী মিলে কিন্তু তারা প্রথম আন্দোলনটা করে, আপনারা জানেন, এবং তাদের ছিল হলো কোটা আন্দোলন। এবং এই কোটা আন্দোলন শুধু এই জুলাই অগাস্টই না, এর অনেক আগে থেকে 6 মাস 1 বছর আগে থাকতে কিন্তু তারা এই কোটা আন্দোলন করে আসছিল। কিন্তু জুলাই অগাস্টে গিয়ে এটা একটা বিপ্লব আকার ধারণ করে, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে কোটা আন্দোলন, এইটাকে তারা ওই শেখ হাসিনার পতনের জাতীয় আন্দোলনে রূপান্তর করে। কিন্তু বেসরকারি যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যোগ দেয়, ইভেন জনতা যখন এদের পিছনে এসে গিয়ে দাঁড়ায়, এই শেখ হাসিনার পতনের কথা প্রথম উঠে কিন্তু বেসরকারি যত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছিল, তাদের এইসব ছাত্রছাত্রীরা কিন্তু প্রথমেই শেখ হাসিনার পদত্যাগের কথাটা উঠায়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটার সাথে একমত হয়। তারপর জনতা যখন এখন শেখ হাসিনা ইস্যু এসে দাঁড়িয়েছে, এখন তার কোটা ইস্যু নাই, তো যার ফলে বাংলাদেশের যত সাধারণ জনতা আছে, তো তাদের পিছনে এসে দাঁড়িয়েছে, কারণ আমরা শেখ হাসিনার প্রতি অনেকটা অসন্তুষ্ট ছিলাম, এবং আমরা অনেক অভাব অভিযোগ ছিল এই আমাদের আপার বিরুদ্ধে গিয়ে। তো যার ফলে সব মানুষকে তারা একসাথে পাইছে। তো এখন খেয়াল করেন, তো আপা চলে গেছে, আপা চলে যাওয়ার পর এখন সুবিধাটা কারা ভোগ করছে। এখন দেখা গেল সুবিধাটা ভোগ করছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিছু পোলাপান, এবং অন্যান্য জায়গায় 2-4টা পোলাপান, যাদের নাম আপনারা পত্রপত্রিকায় সচরাচর দেখেন। এখন এই বিপ্লবের পিছনে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় পোলাপান ছিল, তাদের কিন্তু নামগন্ধ এখন আর নাই, মোটামুটি তাদের আর নামগন্ধ নাই। এখন শুধু তো ঢাকা না, এই যে কুমিল্লা বলেন, রাজশাহী বলেন, রংপুর বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন জায়গায় ওখানে তো কলেজ ইউনিভার্সিটি ছিল, তো তাদেরও পোলাপানরা ছিল, তাদেরও কিন্তু এখন নামগন্ধ খুব একটা এখানে নাই। তো এখন যে প্রশ্নটা উঠছে সেটা হলো, আপনার একটা জাতীয় নাগরিক পার্টি করছেন, ভালো কথা, কিন্তু এটা টোটালটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। কিন্তু সেটা কেন? আর যারা নাকি এটা করছে, এদের ভিতরে 2জন উপদেষ্টা ছিল মাত্র কিছুদিন আগে, যদিও তারা পদত্যাগ করে আসছে। তো এখন তারা করতেছে হলো কি, তারা সবাই মিলে করছে হলো যে এইটা। তাহলে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল, তারা তারপর কলেজ ইউনিভার্সিটি যত ছাত্রছাত্রী ছিল, এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলার যেসব ছাত্রছাত্রী ছিল, তাদের কি অবদান ছিল না? ইভেন জনতাদেরও তো অবদান ছিল, তাদের কিন্তু কোনো নামগন্ধ নাই। এবং এরা সম্মিলিত প্রচেষ্টাতেই কিন্তু এই হাসিনা সরকারের উৎখাত ঘটে। এখন দেখেন, এই যে জাতীয় নাগরিক পার্টিটা গঠন করছে, প্রথম গোড়াতেই গলত। তারা যে তাদের কমিটি করছে, সেই কমিটি তো উচিত ছিল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না রেখে
বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির পোলাপান যারা রয়েছিল তাদের প্রতিনিধি নিয়েও কিন্তু তারা এটাকে সুন্দরভাবে, যেহেতু কোটাই ছিল তাদের আন্দোলন, তার মানে কি সুষম বন্টন, ক্ষমতার সুষম বন্টন বা মেধার সুষম বন্টন, এটি তো কোটা। তো এখন চাইলে কিন্তু তারা সেটা ওভাবে করতে পারতো, কিন্তু গোড়াতেই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেসব পোলাপানদের চেহারাগুলো আপনারা দেখছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ঢাকা কেন্দ্রিক, বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো এখন ওইসব পোলাপান যারা রয়েছে তো তারা তো বিদ্রোহ করছে, বিদ্রোহ করার পর দেখলাম তারাও একটা প্যারালাল একটা রাজনৈতিক সংগঠন তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু এখন তো বুঝতেই পারছেন স্বার্থের বাইরে কেউ না। এখন স্বার্থ যখন মানুষের মাথার ভিতরে থাকে তখন তো বুঝিনি তো এটা টিকবে না, টিকার কথাও না। একটা যদি আপনার ইস্যু থাকে, মনে করেন একটা যদি আপনার আদর্শ থাকে, একটা আদর্শকে কেন্দ্র করে মানুষ একটা গন্তব্যের দিকে যায়, একটা দলের একটা আদর্শ থাকে, সেই আদর্শ নিয়ে তারা রাষ্ট্র চালায়, তাই না? এটি হওয়া উচিত, এবং একটা ভালো কোনো আদর্শ নিয়ে একটা সুনির্দিষ্ট আদর্শ নিয়ে একটা দলও চলে। কিন্তু এখন যখন তাদের আদর্শ থাকে না, লুটপাট আর বাটপারি করার চিন্তা ভাবনা নিয়ে যদি তারা আসে এই রাজনৈতিক দল গঠন করার জন্য, তাহলে যা আবার তাই হবে। এখন দ্বিতীয় যে রাজনৈতিক দলটার কথা বললাম সেটা পত্রপত্রিকা খুব একটা আপনারা দেখেন যে সেখানে দেখলাম বিরাট দাঙ্গামা, সেখানে দেখলাম রাত্রে কিছু লোক ওই বিভিন্ন কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন দায়িত্ব তাদেরকে বন্টন করে দেওয়া হয়, পরের দিন সকালে দেখে আবার এর ভিতরে 2-4 জন আবার পদত্যাগ করে যায়, কি হয় না হয়, কি এক বিভৎস অবস্থার কারণ হলো তাদের কোনো জাতীয় আদর্শ নেই। এবং ইভেন এই জাতীয় যে নাগরিক পার্টিটা গঠন করেছে আমার সন্দেহ হয় সেখানেও। তো যদি তাদের সেই জাতীয় আদর্শ বা ন্যাশনাল কোনো এইম না থাকে, যদি এই ধরনের কোনো মানে ভিউজ যদি না থাকে এবং অন্যান্য দলের মতো বাটপারি করার জন্য যদি এসে থাকে, তাহলে এই দলটাও বেশি দিন টিকবে না। আর যদি তাদের মধ্যে সুনির্দিষ্ট কোনো আদর্শ থেকে থাকে যে না, আমরা বাংলাদেশের সংবিধানে এটা চেঞ্জ করবো এবং গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা এগুলো করবো, ভারতের সাথে সম্পর্ক কিভাবে করলে দুই দেশের সম্পর্ক ব্যালেন্স থাকবে, এগুলো আমরা কিভাবে করবো, এইসব বিভিন্ন যে জটিল বিষয়গুলো আছে এগুলো যদি তারা সুন্দর মতো কইরা জাতীয় আদর্শ হিসেবে নিয়ে আসতে পারে, এগুলো যদি করে তাহলে দেশের জন্য ভালো হবে। আর যদি বাটপারি করার উদ্দেশ্য আসে তাহলে সবাই লুটপাট করতেছে, তার তো ওই ঝামেলা যাওয়া দরকার নাই। ভারতে কি করলো, বাংলাদেশ কি করলো, এই ঝামেলা দরকার নেই। কৃষক না খেয়ে ঘুমাইছে না কে খায়া ঘুমাইছে এটা তার জানার দরকার নেই। দিনমজুরদের দিন কিভাবে চলতেছে এটা তার জানার দরকার নেই। বেক্সিমকোর 14টা কারখানা বন্ধ হয়ে গেছে, কয়েক হাজার লোক বের করেছে, এগুলি তাদের বিষয় না। 200 গার্মেন্টস বন্ধ হয়েছে, তার পাশাপাশি মনে করেন 50,000 1 লাখ লোক চাকরি ছাড়া হয়েছে, বুঝছেন? তারা খেয়ে না খেয়ে আছে, কিভাবে চলতেছে তাদের দিনকাল, এগুলো জানা তাদের কোনো দরকারই নেই। কারণ এগুলো তাদের কোনো বিষয় না। তাদের বিষয় হলো বাংলাদেশের যে রেমিটেন্স ফাইটার আছে তারা প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার পাঠায় বাংলাদেশে, এই হলো একটা বাংলাদেশের ফান্ডের উৎস ডলার হিসেবে। দ্বিতীয় আরেকটা হচ্ছে টুকটাক যতটুকু এক্সপোর্ট হয় বাংলাদেশে, তাও প্রায় 20-25 বিলিয়ন ডলার প্রতি বছর বাংলাদেশ পায়। এগুলো এক্সপোর্ট করে, তো সেখান থেকে ধরেন আরও 20 বিলিয়ন, তাহলে কত 40 বিলিয়ন ডলার। আর কিছু ক্ষয়রাতি সহযোগিতা বিভিন্ন দেশ থেকে আসবে, ওইটা ধরেন প্রায় 10-15 বিলিয়ন ডলার। তো টোটাল মিলা প্রায় 50-55 বিলিয়ন মার্কিন ডলার্সের টোটালে বাংলাদেশে আসে আর কি, ডলার হিসেবে আসে। তো এখন এগুলোকে ভাগ বাটোয়ারা করে যদি তাদের উদ্দেশ্য থাকে, এবং এটার সাথে তো বাংলাদেশের বেক্সিমকো গ্রুপ কোম্পানি বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নাই, ভারতের সাথে সম্পর্কে ঝামেলার কোনো সম্পর্ক নাই, ওই আশুলিয়া কতগুলো গার্মেন্টস বন্ধ হইলো এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। কারণ এই ডলারগুলো বাংলাদেশ যে অবস্থায় থাক না কেন, রেমিটেন্স ফাইটার যারা আছে তারা বাংলাদেশে ডলার পাঠাতে বাধ্য, তারা তাদের পাঠাতে হবে। তো এইভাবেই এটা চলছে, বুঝছেন? তো এইখান থেকে 50 বিলিয়ন ডলার লুটপাট করা, বাটপারি করা, এগুলি যদি হয়ে থাকে তাদের উদ্দেশ্য যে বর্তমানে যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি গঠন তাদের, তাহলে তো ভাই আমার আর কিছু বলার নেই। তো ওই যে 18 কোটি মানুষের অভিশাপ তো লাগবে, আল্লাহর গজব তো বেশি দিন লাগবে না যদি এই 2025 সালে এসে আমাদের সাথে এইভাবে বাটপারি করে আমাদের ভাগ্য দিয়ে খেলে। আর যদি তাদের নিয়ত সৎ হয় তো ভালো, থ্যাংক ইউ দেই, আপনারা আসেন, আগে বেড়ে আসেন। একটা উদাহরণ দেই আমি ভিডিওটা শেষ করার আগে, সেটা হলো আমাদের এই যে নরেন্দ্র মোদী সাহেব। মাত্র 15-17 বছর আগে নরেন্দ্র মোদী সাহেবকে কেউ চিনত না, বিজেপি পার্টি তখনও ছিল, এত ফেমাসও ছিল না ভারতে। কিন্তু এখন এই নরেন্দ্র মোদী বিজেপি পার্টির যে চেয়ারম্যান, এখন চোখের মণি কেন ভারতের, জানেন আপনারা? তাদের একটা আদর্শ ছিল। আপনার দৃষ্টিতে এটা খারাপ আদর্শ বা ভালো আদর্শ থাকতো, কিন্তু সেই দেশের নাগরিকদের দৃষ্টিতে উনি একটা বিশেষ ভালো কাজ করছেন। ভারতীয় নাগরিকদের দৃষ্টিতে, ভারতের যে জনগণ আছে তো তাদের দৃষ্টিতে উনি একজন দেবতুল্য, এই আমাদের শ্রী মোদী সাহেব। হ্যাঁ, না আপনি বলতে পারেন নানান সমস্যা আছে, হ্যাঁ আমাদের সাথে অবিচার করছে, উনি তো ওনার দেশের সাথে অবিচার করেন। ওনার আদর্শটা কী ছিল? এই যে 1997, 98, 99 সালে যে বাবরি মসজিদ নিয়ে যে গন্ডগোলটা হয়েছিল, আপনার তো মনে আছে? বাবরি মসজিদের ঘটনা শুনছেন না? বাবরি মসজিদ ভেঙে ফেলা হইলো,
দেখছেন তো আপনারা, পত্রপত্রিকায় শুনছেন। এই বাবরি মসজিদ ভেঙে ফেলার জন্য এই সপক্ষে আমি ওখানে রাম মন্দির নির্মাণ করার জন্য যে বিশাল আন্দোলন হয়েছিল ভারতে, সেই আন্দোলন কিন্তু বিজেপি পার্টি কিন্তু লিড করছিল, এবং সেই সময় বিজেপি পার্টির একটা ছোটো মোটো নেতা ছিল কে, এই নরেন্দ্র মোদী। তো তারপর যখন এই বাবরি মসজিদ ভাঙ্গা টাঙ্গা হয়ে গেল, তখন এই ফ্রন্ট লাইনে আসলো কে, কারণ উনি বিশাল বড় একটা কাফেলা, হাজার হাজার মানুষের একটা কাফেলা নিয়ে কিন্তু এই নরেন্দ্র মোদী রওনা হয়েছিল বাবরি মসজিদ ভাঙ্গার জন্য। জানেন কি আপনারা, এগুলো পত্রপত্রিকা খুলেন, আপনি ডিটেলস আপনি জানতে পারবেন। তো এখন এই নরেন্দ্র মোদী বা বিজেপি পার্টির একটা আদর্শ ছিল যে ভারতের যে হিন্দুত্ববাদী যে আদর্শ, তো যার ফলে, এবং তার কাজকর্ম ভালো ছিল, তো যার ফলে কি ভারতের যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই বিজেপি সাপোর্ট করছে। এই নরেন্দ্র মোদী তখন ছোটো মোটো একটা নেতা থেকে এই বিজেপি পার্টির চেয়ারম্যান পর্যন্ত হয়ে যায়। আর তারপর তো দেখছেন এখন পরবর্তী 3বারের মতো প্রধানমন্ত্রী হলো এই নরেন্দ্র মোদী, ভারতে 3বারের প্রধানমন্ত্রী এখন চলছে। তো তাদের একটা আদর্শ ছিল, হিন্দুত্ববাদী একটা আদর্শ ছিল, আরও কিছু ঘটনা ছিল, তো এই কারণে এত জনপ্রিয় হয়ে উঠছে। এখন আমাদের যে এই যে পোলাপানগুলো যে রাজনৈতিক দল গঠন করছে, জাতীয় নাগরিক পার্টি, তো তাদের আদর্শ কিন্তু এখনও আমরা পরিষ্কার হয়নি, তারা আসলে কী জন্য আসে, কী করতে চায়, স্পেসিফিক কোনো ডিক্লারেশন এগুলো আমরা দেখিনি। কেমনি কী করবে তা আমি যাই না, তবে তাদের মধ্যে যে মানে দলাদলি মারামারি চুলাচুলি যেভাবে দেখতেছে, এতে অন্তত এটুকু অনুমান করা যায় তাদের মধ্যে কোনো আদর্শ নাই। যদি আদর্শ থাকে তাহলে কি হতো, তারা একজনকে মানত এবং নিজেদের মধ্যে এত মারামারি কাটাকাটি করতো না বিভিন্ন পদের জন্য। আদর্শ যখন না থাকে তখন এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে, আদর্শ যখন না থাকে। আর যখন আদর্শ থাকে তখন কাউকে না কাউকে মানে, এবং দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগত মতামত থাক না কেন, কিন্তু ওই আদর্শের খাতিরে একজনকে তারা মানে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখছি না। তো এখন খোদা না করুক, এখন যদি তারা ওই অন্যান্য রাজনৈতিক দলগুলো যা করে লুটপাট করে ইউরোপ আমেরিকাতে বাড়ি করা, এখন যদি তারাও করে তাহলে তো ভাই আমাদের কিসমত খারাপ। আর ডোনাল্ড ট্রাম্প তো আরেকটু কাজ সহজ করে দিছে। ডোনাল্ড ট্রাম্প এখন বইলা দিছে যে তোমাদের আগে EB-5 ভিসা ছিল, এটা নিয়ে তো তোমাদের বহুত কষ্ট হইতো, তোমরা তো অনেক অবৈধ পয়সা, অবৈধ পয়সা, করাপ্টেড মানি যা কিছু আছে, দুর্নীতি করে যেসব জমাইছো, EB-5 মাধ্যমে আমেরিকাতে আনা অনেক জটিল ছিল, কিন্তু আমরা তোমাদের জন্য কাজটা সহজ করে দিলাম। এখন বাংলাদেশে তোমরা যারা আসো ইচ্ছা মতো লুটপাট করো, কোনো সমস্যা নাই। আমার যে ওই যে গোল্ড কার্ড যে বানিয়ে দিছি, তোমরা $5 মিলিয়ন টেবিলে রাখো, আমার গ্রিন কার্ড নিয়ে যাও বাস। তা এখন এই ঘোষণা যখন ট্রাম্প গত 2 দিন আগে দিয়েছে, এখন তো বাংলাদেশের যারা নাকি এইসব লুটপাট করে, তো তাদের তো ভাই মানে কি বলবো, তারা তো অলরেডি 2 রাকাত নফল নামাজ মনে পড়িয়ে ফেলাইছে, যে এইটিতে আমরা একদিন চাইছিলাম, এইটিতে আমরা এখন এতদিন চাইছিলাম। তো এখন বাংলাদেশে যে লুটপাট হইতেছে, এখন তারা ওয়ারেন্টির সাথে গ্যারান্টি পাবে, তাই সেই পয়সাগুলো নিয়ে $5 মিলিয়ন ডোনাল্ড ট্রাম্পের টেবিলে দেওয়া তো খুব বেশি কোনো টাকা না, 50 কোটি 60 কোটি টাকা নাকি। $5 মিলিয়ন তো বেশি টাকা না, 50 কোটি 60 কোটি টাকা। তো 50-60 কোটি টাকা তো এই যে শুনতেছি, তো অনেক সমন্বয়কের অলরেডি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এরকম টাকা জমা হয়েছে, দেখি মাঝে মাঝে পত্রপত্রিকা দিক লেখা, সত্য মিথ্যা জানি না। এ তো মাত্র শুরুয়াত, তো শেষটা কোথায় গিয়ে দেখি। তো ট্রাম্পের বিশাল সুযোগ করে রাখছে, আমি তো পয়সা টয়সা জমা ওরা মনে করে দূর 5 বছর 2-4 বছর যেমনি পাই না কেন, অন্তত সংসদে যদি ছোটো মোটো একটা আসন নিয়ে যেতে পারি, যদি সংসদে আসন যদি নাও পাই না, মনে করেন নির্বাচন হারিয়ে গেলাম, অন্তত একটা যদি বাজারের দায়িত্ব পেয়ে জায়গা, ওখান থেকে চাঁদা তোলা, একটা বাজারের বা টেম্পো স্ট্যান্ডের দায়িত্ব পেয়ে জায়গায় চাঁদা উঠানের, তাও তো হয়ে যায়। তারপরে তো বছরে কোটি কোটি টাকা, তো তারপরে তো চলে যায় 2-4 বছর 50-60 কোটি টাকা জমায় ট্রাম্প আঙ্কেলটা দিয়ে দেবো, যে আঙ্কেল বহুত কষ্ট করে পয়সাটা জমাইছি, আমি তো আর প্রধানমন্ত্রী হতে পারিনি, মন্ত্রী হতে পারিনি, সংসদ হতে পারিনি, কিন্তু এই যে টেম্পো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, এগুলো থেকে ভাই বহুত কষ্ট করে 2-4 বছর সময় লাগছে, আমি 50-60 কোটি টাকা নিয়েছি, আমার এই গ্রিন কার্ডটা দিয়ে দেন, আমার এই গোল্ড কার্ডটা দিয়ে দেন। ট্রাম্পের কোনো কথা নেই, বুঝছেন। ট্রাম্পে কখনো মানে ট্রাম্প অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, তোমরা পয়সা করতে গেলে এটা আমি যাই না, কিন্তু পয়সা আমেরিকার মাটিতে আসতে হবে, টেবিলে তুমি পয়সা রাখবা আর গ্রিন কার্ড লয়ে যাও, গোল্ড কার্ড লয়ে যাও। তাহলে এই অবস্থা। এখন আমাদের যারা আছে রাজনীতিবিদরা, যারা কিনে দুর্নীতি করে, তাদের কানে তো কথাটা পৌঁছে গেছে, ইভেন আমাদের সমন্বয়ক যারা আছে তাদের কানে তো পৌঁছে গেছে। তো তারাও যদি মনে করে যে না, এখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যদি কিছু পয়সা টয়সা কামাই, কোনো একটা পজিশনে আসি, বা কোনো স্ট্যান্ডার্ড টিজার নিয়ে ওই চাঁদাবাজি করে কিছু পয়সা টয়সা কামাই নেই, আর যদি খোদা না করুক আপা যদি আবার আইসি পরে, শুনতেছি তো আপা আগামী মাসে আসবে, যদি কোনো কারণে আইসি পরে, তো আমাদের তো দেশে থাকা যাবে না, তো 50-60 কোটি টাকা তো আর বেশি না, এটা 2-1 মাসে রোজগার করা যায়, তো ওগুলো নিয়ে আমরা যাবো। আর ট্রাম্প সাহেবের তো গোল্ড কার্ড তো আছে, তাই না? এই হলো অবস্থা। তো যদি আমি যাই না আসলে সত্য মিথ্যাকে কি হবে, তবে আমার তো ভাই দেখা অবস্থা খুব একটা ভালো মনে হইতেছে না, বাকি এটা সময় বলে দেবে। তবে দোয়া করি, পোলাপানরা চেষ্টা করতেছে, একবারে তো বলাটা কিছু ঠিক হবে না, সবাই সবার মতামত দিচ্ছে, তো আমিও দিলাম। যদি ভালো করে তো 18 কোটি মানুষের দোয়া তাদের উপর আছে, আর যদি খারাপ কিছু করে বাটপাড়ের উদ্দেশ্যে আইসা থাকে, তাই তো 18 কোটি মানুষের অভিশাপ প্লাস ডাইরেক্ট আল্লাহর গজব, কেউ ভাই বাঁচাতে পারবে না। দেখে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।